লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের সাথে বাবার সাথে করছি বকম বকম। রবীন্দ্রনাথকে নিয়ে শঙ্খ ঘোষের এই কবিতা থেকে ঘাটশিলা সম্পর্কে কম বেশি সবারই একটা ধারণা থাকে। আর আজ আমরা চলে এসেছি সেই ঘাটশিলার খুঁটিনাটি ছোট থেকে বড় সমস্ত ঘোরার জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশ যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আপনাকে আসতেই হবে ঘাটশিলা। এখানে দুদিনের সফরে আপনি একই সাথে পেয়ে যাবেন পাহাড়, ঝর্ণা, নদী, মন্দির এবং আরও অনেক কিছু। প্রথমেই বলি ঘাটশিলা কিভাবে আসবেন। হাওড়া থেকে টাটা যাবার অনেকগুলি এক্সপ্রেস এবং লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন ঘাটশিলা। হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব 212 কিলোমিটার। সময় লাগবে এক্সপ্রেস ট্রেনে 3 ঘন্টা এবং লোকাল ট্রেনে 4 ঘন্টা মতো। ঘাটশিলা স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে এসে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের দুদিনের জন্য একটি অটো রিজার্ভ করে নিতে হবে ঘাটশিলার সমস্ত জায়গাগুলি দেখার জন্য। তার জন্য অটো ভাড়া পড়বে 3000 টাকার কাছাকাছি। দরাদরি করতে পারলে কিছুটা টাকা কমতে পারে। প্রথমেই আমরা চলে এসেছি রঙ্কিনী মন্দির। ঘাটশিলা ট্যুরটি আমরা শুরু করলাম এখানকার অধিষ্ঠাত্রী দেবী রঙ্কিনী মায়ের পুজো দিয়ে। এই মন্দিরটি তৈরি করেছিলেন এখানকার রাজা ধবল সিং। প্রতি বছর দুর্গাপুজোর 10 দিন আগে এই মন্দিরে সকালে ও সন্ধে দিনে 2 বার মহিষ বলি হয়। এই মন্দিরে নাকি আগে নরবলির প্রথাও চালু ছিল। মাকে মন ভরে দর্শন করার পর এখন আমরা চলে এলাম সূর্য মন্দিরে। সুবর্ণরেখা নদীর পাশে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরটি দেখলে মনে হবে ঘোড়ার গাড়ি। 7টি ঘোড়া বহন করে নিয়ে যাচ্ছে একটি আস্ত মন্দিরকে। সূর্য মন্দিরের পাশে সুবর্ণরেখা নদীর পাড়ে শান্ত ফুরফুরে বাতাসের মাঝে মনোরম পরিবেশে আপনি কিছু সময়ও কাটিয়ে ফেলতে পারবেন। সূর্য মন্দির থেকে ফেরার পথে আমরা সুবর্ণরেখা নদী ক্রস করার সময় এখানে একটু দাঁড়িয়ে গেলাম নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানকার বহু মানুষের রুজি হলো এই সুবর্ণরেখা নদী। এখন এই নদী যতটা শান্ত, বর্ষাকালে হয়ে যায় ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানকার মানুষদের বিশ্বাস এই নদীর বালিতে আগে নাকি সোনা পাওয়া যেত, তাই নদীর নাম হয়েছে সুবর্ণরেখা নদী। এই নদীর মাছের স্বাদও খুব সুস্বাদু।
আমাদের এর পরের গন্তব্য ধারাগিরি ওয়াটারফলস। ধারাগিরি ওয়াটারফলস যেতে আমাদের কিছুটা পাহাড়ি রাস্তা পার করতে হয়েছে এবং বুরুডি লেককে বাম পাশে রেখে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ওয়াটারফলসের দিকে। রাস্তাটির এক পাশে পাহাড় আর অন্য পাশে লেক এবং বাকি রাস্তাটি জঙ্গলের। এই সফরটি এক কথায় অনবদ্য। ধারাগিরি ওয়াটারফলস যেতে গেলে একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে আপনাদের প্রায় হাফ কিলোমিটার মতো জঙ্গলের রাস্তা হেঁটে যেতে হবে এখানকার লোকাল গাইডদের সাহায্য নিয়ে, কারণ এই জঙ্গলটিতে মাঝে মাঝেই বুনো হাতি এবং বুনো শুয়োরদের আগমন ঘটে, তাই একজন লোকাল গাইড নিয়ে নেওয়াই ভালো। এই ধারাগিরি ওয়াটারফলসের পাশে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অনেক গল্প রচনা করেছেন। আজ আমরা সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িও আপনাদের নিয়ে যাব, সেই জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, শালপিয়াল আছে। আমরা এখন চলেছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। দিদি আমাদের গাইডে নিয়ে যাচ্ছেন। এই দিদি আমাদের ধারাগিরি ওয়াটারফলস দেখিয়ে আবার ফেরত নিয়ে আসবেন। সামনেই ওয়াটারফলস, যাওয়া যাক। জায়গাটি খুবই পাথুরে, একদম পুরো পাথরের রাস্তা, সাবধানে এগোতে হবে। জায়গাটা খুবই অন্ধকারাচ্ছন্ন, রোদের আলো ঠিক মতো এখানে পৌঁছয় না, কিন্তু এই আলো আধারের মধ্যে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। আমাদেরকে 50 টাকার বিনিময়ে ধারাগিরি ওয়াটারফল দেখিয়ে আবার আমাদের গাড়ির কাছে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। তো দিদি খুবই ভালো, খুবই গল্প করছিল আমাদের সাথে। ধারাগিরি ওয়াটারফলস দেখে এখন আমরা চলে যাব বুরুডি লেকে। ধারাগিরি থেকে বুরুডি লেক খুব একটা দূরত্বের নয়। ধারাগিরি ওয়াটারফলস দেখে এবার আমরা চলে এসেছি বুরুডি লেকে। এখানে বোটিং এর ব্যবস্থাও আছে, চলো নিচে দিয়ে দেখা যাক কি ব্যবস্থা আছে। চারিপাশে পাহাড় এবং তার মাঝে শান্ত নিরিবিলি একটি লেক, খুব মনোমুগ্ধকর দৃশ্য। চলুন যাওয়া যাক। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, পার পার্সন 100 টাকা। তো এই লেকটা পুরোটা কভার করে আপনাকে 15-20 মিনিটের মধ্যে আবার এখানে নিয়ে চলে আসবে, পার পার্সন 100 টাকা। তো ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে যে ঘেরা জায়গাটা আছে, এখানে মাছ চাষ করা হয়েছে। বুরুডি লেকের কাছে কিছু কাঠের তৈরি হস্তশিল্পের দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন।
বুরুডি লেক দেখে এখানকার হোটেলে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন, কারণ এর পরেও আরও বেশ কিছু জায়গা ঘুরতে হবে আপনাদের। তাই পেটে খাবার না পড়লে ঘুরতে অসুবিধা হবে তো নাকি? আমাদের পরের গন্তব্য চিত্রকূট পাহাড়। আমরা এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়। এই পাহাড়ের ওপর একটা মন্দির আছে, শিব মন্দির। তো চলুন যাওয়া যাক। এখানে দেখুন পাথরের গায়ে নানা রকম চিত্র অঙ্কন করা আছে। মহাকাল, এখানে একটা শিবলিঙ্গের চিত্র, এখানে সাপের ছবি। আমার মনে হয় যতদূর সম্ভব এই জন্যই এই পাহাড়ের নাম হয়েছে চিত্রকূট পাহাড়, নানা রকম চিত্র অঙ্কনের কারণে। চিত্রকূট পাহাড়ের একদম টপ থেকে চারিপাশের ভিউটা শুধু দেখুন। ছোট বড় নানা রকমের পাহাড়ের সারি, একদিকে রাস্তা, একদিকে ট্রেন লাইন। চিত্রকূট পাহাড় দেখে আমরা এখন চলে যাব সেই বিখ্যাত লেখকের বাড়ি, যিনি এই ঘাটশিলার আনাচে কানাচে বসে লিখেছেন তার অনেক ছোট গল্প, সাহিত্য, উপন্যাস। প্রথম বিয়ে হয় 1917 সালে গৌরী দেবীর সাথে, আর সেই সূত্রেই এই জায়গাটির তিনি নাম রাখেন, এই বাড়িটির নাম রাখেন গৌরী কুঞ্জ। এবং তার প্রথম স্ত্রী গৌরী দেবী মারা যাবার পর তার দ্বিতীয় স্ত্রী রমা দেবীকে নিয়ে তিনি 1930 সালে এই বাড়িতে উপস্থিত হন এবং 1930 থেকে 1950 এই বাড়িতেই তিনি বসবাস করেন। তারপর 1950 সালে তার এই বাড়িতে মৃত্যু হয়। এখানে বসেই কিন্তু তিনি তার ছোট বড় সমস্ত গল্প রচনা করেছেন। এখানে বিভীষণের পরনের জামা, এখানে তার গল্পের নানা চিত্র আছে।
এখানে লেখকের নানা ধরনের বইগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লেখকের ব্যবহৃত পোশাক। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন যে পোশাক, সেই পোশাক এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানেও লেখকের নানা ধরনের বইগুলো রাখা হয়েছে। এখানে বিভূতিভূষণের রচনা পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, আরো নিচে অনেক কিছু রাখা আছে, অমর প্রেম, এগুলো সব এখানে সংরক্ষণ করে রাখা আছে। এখানে দেখুন বিভূতিভূষণের সমস্ত রচনা, উপন্যাস, ছোট গল্প সমস্ত কিছু লেখা রয়েছে এবং তার সালগুলোও লেখা রয়েছে, কোনটি কোন সালে রচনা করা হয়েছে। এখানে দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সকলের ছবি এখানে রাখা রয়েছে। আর এখানে লেখা রয়েছে মহাপ্রাণে বিভূতিভূষণ। বিভূতিভূষণের মারা যাওয়ার ছবি এখানে লেখা আছে। এখানেও তার সমস্ত ছবি রাখা আছে, দেখুন। পাহাড়ে বসে তিনি তার রচনা লিখছেন। আর তার পাশে ছবি দেওয়া আছে ধারাগিরি জলপ্রপাতের পাশে বসে তিনি তার রচনা লিখছেন। যে ধারাগিরি জলপ্রপাত আপনারা এই ভিডিওতে দেখতে পেয়েছেন, সেই ধারাগিরি জলপ্রপাতের পাশে বসে কবি তার রচনা লিখছেন। আর এখানে সুবর্ণরেখা নদীর পাশে বসে তিনি তার ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে আছেন। এখন আমি পৌঁছে গেছি এই সন্ধ্যাবেলা রাতমোহনাতে, সুবর্ণরেখা নদীর পাশে। ঠিক পাশে ছোট্ট একটি ঝর্ণা যা রাতমোহনা নামে পরিচিত। এই সন্ধ্যাবেলা পড়ন্ত বিকেলে খুব সুন্দর লাগছে, ঝর্ণাটি জল বেয়ে পড়ছে পাহাড়ের গা বেয়ে, দেখুন। এই জায়গাটির নাম রাতমোহনা হবার কারণ এই জলে যেসব পাথর এবং বালি আছে তার ওপর যখন সূর্যের আলো পড়ে তখন চাঁদের আলোর মতো ঝকমক করতে থাকে, তাই এই জায়গাটির নাম হয়েছে রাতমোহনা। আমাদের আজকের শেষ গন্তব্য বৈষ্ণোদেবী মন্দির। এই নবনির্মিত মন্দিরটি ঘাটশিলা NH এর একদম পাশেই।
এখন উত্তর ভারত না গিয়েই আপনি ঘাটশিলাতেই বৈষ্ণব দেবী মাকে দর্শন করতে পারবেন। এছাড়াও এই মন্দিরে আপনি শিব, দুর্গা, রাম, সীতা এবং রাধাকৃষ্ণ দর্শনও পেয়ে যাবেন। প্রথম দিন এই সমস্ত জায়গাগুলি দেখে আপনারা যে কোনো হোটেল বা রিসর্টে নাইট স্টে করতে পারেন। ঘাটশিলা স্টেশনের কাছে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য, যেসব হোটেলের প্রাইস সিজন এবং অফ সিজনে আপ ডাউন হতে থাকে। এছাড়া আপনারা যদি কোলাহলমুক্ত নির্জন সুবর্ণরেখা নদীর পাড়ে কোনো রিসর্টে থাকতে চান, তার জন্য দুটি বেস্ট রিসর্ট হলো রাতমোহনা ইন এবং সুবর্ণ ভিলা। এই দুটি রিসর্টের রিভিউ আমি কিছুদিন পর আমার চ্যানেলে আপলোড করে দেব। আজ আমাদের ঘাটশিলা সফরের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনটি আমরা শুরু করব গালুডি ব্যারেজ দেখে। এখন আমি চলে এসেছি গালুডি ব্যারেজের সামনে। এখানে মোট 17টি লক গেট আছে। তো 17টি লক গেটের মধ্যে এখন 3টি ওপেন আছে, বাকিগুলি সব বন্ধ। তো এখন যে দেখছেন সুবর্ণরেখার একটি শান্ত নিরিবিলি পরিবেশ, কিন্তু বর্ষার সময় যখন এখানে জল ছাড়া হয় তখন এই শান্ত পরিবেশই একটি বীভৎস আকার ধারণ করে এবং এখানে পুরো জলে পুরো ভর্তি থাকে এবং লক গেট দিয়ে জল ছেড়ে এই দিকে জল পাস করা হয়। গালুডি ব্যারেজ দেখে এখন আমরা চলে এসেছি জাদুগোড়া রঙ্কিনী দেবী মন্দিরে। কথিত আছে দেবী এখানে ভিখারিনীর বেশে এসেছিলেন ধলঘুঙ্গরের রাজা জগন্নাথ দেবের কাছে এবং রাজা তাকে খড়ের গাদায় লুকিয়ে রেখেছিলেন। পরে রাজা দেখেন যে ভিখারিনী একটি মূর্তিতে পরিণত হয়েছে এবং তারপর রাজা জগন্নাথ এই মন্দির তৈরি করে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেন। আর এই পুরো ঘটনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার গল্প রঙ্কিনী দেবীর খড়গের মাধ্যমে তুলে ধরেছেন। রঙ্কিনী মাকে দর্শন করে এখন আমরা চলে এসেছি নরোয়া পাহাড়। যদিও পাহাড়ের একদম কাছে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু দূর থেকেই পাহাড়ের যে সৌন্দর্য দেখলাম সেটি কম কিছু নয়। নরোয়া পাহাড় দেখে ঘাটশিলা ফেরার পথে রাস্তার পাশেই পড়বে গালুডি রঙ্কিনী দেবী মন্দির, যা প্রাচীন রঙ্কিনী দেবী মন্দির নামেও পরিচিত। মন্দিরের ভেতরে বেশ কিছু গাছ থাকার কারণে জায়গাটা খুবই অন্ধকারাচ্ছন্ন। রাস্তা থেকে মন্দিরটি বেশ অনেকটাই নিচের দিকে। এখানে রঙ্কিনী মায়ের মন্দির ছাড়াও রয়েছে মনসা মন্দির, বাসন্তী মন্দির, শীতলা মন্দির।
এখন আমরা চলে এসেছি আমাদের ঘাটশিলা সফরের শেষ গন্তব্য ফুলডুংরি পাহাড়। যেই পাহাড়ের চূড়ায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাটিয়েছেন তার গল্প লেখার প্রায় অনেকটা সময়। এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে ছোটোখাটো একটা ট্রেকিং করতে হবে। এসেছি ফুলডুংরি পাহাড়ের একদম টপে। তো দেখুন এখানে বসেই বিভূতিভূষণ কিন্তু তার ছোট বড় বেশিরভাগ গল্প রচনা করেছেন। ছোট গল্প রচনা করেছেন, যেমন পথের পাঁচালী, আরণ্যক, আহ্বান, অভিমানী, সংসার। তিনি কিন্তু এখানে বসেই তার গল্প রচনা করেছেন। ফুলডুংরি পাহাড় দেখে আমরা ঘাটশিলা সফর এখানেই শেষ করছি। হাতে যদি আপনাদের আর একদিন এক্সট্রা টাইম থাকে তাহলে ঘাটশিলার কাছেই দলমা পাহাড় ঘুরে নিতে পারেন। আমার চ্যানেলে দলমা পাহাড়ের ভিডিও আপলোড করা আছে, যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি।